শুনেছিলাম শহরটা বদলেছে, বড় হয়েছে। সে বদল যে এত বেশি ভাবতে পারিনি। তখন বিমানবন্দর থেকে বেরিয়ে ফাঁকা প্রান্তর, জনবসতি সেভাবে ছিল কিনা মনে করতে পারছি না। সময়টা তো কম নয়, 40-এর উপরে। তখন যেটা দেখেছি তাকে ঠিক শহর বলা যায় না। আমরা ছিলাম মোটর স্ট্যান্ডের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া একটা রাস্তা, চিত্তরঞ্জন রোডে। এখান থেকেই তখন শহরের শুরু বলা যায়। বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়িগুলো এখান থেকেই ছাড়ত, তাই মোটর স্ট্যান্ড। এই মোটর স্ট্যান্ডকে পেছনে রেখে এগিয়ে গেলে পোস্ট অফিস। আরো এগিয়ে 4টে রাস্তায় এক জায়গায় মিশেছে। এখানকার প্রচলিত নাম চৌমুনি। যে কোনো 4টে রাস্তার মোড়কে একটা নাম দিয়ে তার সাথে চৌমুনি শব্দটা যোগ করে দেওয়া এখানকার রীতি বলা যায়। এই মোড়টার নাম কামান চৌমুনি। শহরের কেন্দ্রস্থল বলা যেতে পারে। কামান চৌমুনি ছাড়িয়ে কিছুটা এগোলে বাঁদিকে প্রথম সিনেমা হল, নাম সূর্যঘর। আর একটু এগোলে ছায়াঘর, তারপর চিত্রকথা। সিনেমা হলের সারি পেরিয়ে যে চৌমুনিটা, তার নাম পোস্ট অফিস চৌমুনি। ডান দিকে বড় পোস্ট অফিস। সোজা চলে গেলে আমতলা বা আমতলি, শহরের শেষ বলা যায়। আরো কিছুটা এগোলে বাংলাদেশের সীমানা। পোস্ট অফিসকে ডান দিকে রেখে এগিয়ে গেলে সম্ভবত আর একটা চৌমুনি, নাম মনে করতে পারছি না। এবার বাঁ দিকে গেলে উমাকান্ত স্কুল, রিজার্ভ ব্যাংক, হতে পারে রাজভবনটাও এইদিকেই। ডান দিকে এলে প্রথমে চিলড্রেন্স পার্ক, আর এই চিলড্রেন পার্কের সামনের রাস্তার শেষ প্রান্তে রাজবাড়ি। শুনেছি ওটা এখন রাজভবন হয়ে গেছে। সোজা এগিয়ে মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে ডান দিকে গেলে আবার মোটর স্ট্যান্ড। তখনকার শহর এইটুকুই। সবটাই প্রায় 40 বছর আগের স্মৃতি থেকে বলা। এয়ারপোর্ট থেকে গাড়িতে যাচ্ছি, গাড়ি যত এগোচ্ছে চমকে উঠছি। পাশে বসা চিন্ময়কে বললাম, এই কিছুই তো চিনতে পারছি না হে। চিন্ময় হেসে বলল, তোকেই তো আমি চিনতে পারিনি। চেনার কথাও না। মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো সেই ছেলেটার মাথার রঙও বদলে গেছে। চিন্ময়কে আমিও চিনতে পারিনি। একটা কাজে চিন্ময় আমার অফিসে এসেছিল। আগরতলার লোক শুনলে আজও আমার একটা আগ্রহ হয়। এই শহরটায় আমি বড় হয়েছি, একটা টান আমি আজও অনুভব করি। অনেকবার ভেবেছি আসব, আবার ভেবেছি এত বছর পর কোথায় কার কাছেই বা যাব। আমি কলকাতার ছেলে, বাবা বদলি হয়ে এসেছিলেন এই শহরে। চিত্তরঞ্জন মোড়ে একটা বাড়ি আমার বাবা ভাড়া নিয়েছিলেন। বাড়িওয়ালা অন্য জায়গায় থাকতেন, ফলে এটা যে ভাড়া বাড়ি আমি কোনোদিনই বুঝতে পারিনি। স্কুলে ভর্তি হলাম। সমস্যায় পড়লাম ভাষা নিয়ে। এখানে ভাষা যেটা চলে সেটা হলো কুমিল্লা অঞ্চলের ভাষা। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ওই ভাষায় কথা বলতেন আর পড়াতেনও। আমি ভাষার কারণে ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হয়ে উঠলাম। তবে এই সময় আমাকে রক্ষা করতে এগিয়ে এসেছিল এই চিন্ময়। চিন্ময় ছিল বেশ ডাকাবুকো। ওকে কেউ ঘাটাতে সাহস করত না। একসময় সব ঠিক হয়ে গেল। চিন্ময়ের পরেই যার সাথে আমার বিশেষ বন্ধুত্ব হলো সে হলো বিজয়। বিজয় হলো রাংখেল। ওরাই ত্রিপুরার মূল বাসিন্দা। এত বড় স্কুলে ওদের সংখ্যা খুবই সামান্য। আগরতলা শহরে সবটাই বাঙালির দখলে। বিজয়ের শান্ত বিনয়ী স্বভাব আমার খুব ভালো লেগেছিল। আরো একটা কারণ ছিল, ওর দেশ, তবু ও যেন আমার মতোই বিদেশি।
ওদের বসতি ছিল শহরের বাইরে। রাজ্যটাকে পার্বত্য ত্রিপুরা বলা হলেও আগরতলায় পাহাড় নেই, যা আছে তাকে টিলা বলা যায়। শহর থেকে বেরিয়ে গেলেই বিস্তৃত চড়াই উত্তরায়। এরকমই একটা টিলা পেরিয়েছিল বিজয়দের বাড়ি। মূল শহরের আড়ালে ওদের বসতি। ছাত্র হিসাবে আমি কোনোদিনই সেরকম মনোযোগী ছিলাম না। স্কুল ফাঁকি দিয়ে আমি আর চিন্ময় টিলার পর টিলা পেরিয়ে বহু দূর চলে যেতাম। ছুটির দিনে চলে যেতাম বিজয়দের বাড়ি। ছোটখাটো পাহাড়ের ঢাল পেরিয়ে ওদের পাড়া। এখানে সবাই ওদের লোক, সহজ সরল মানুষগুলো। সবার সাথেই একসময় চেনা জানা হয়ে গেছিল। চেহারা ছবিতে আলাদা মানুষগুলোকে দেখে প্রথম দিকে ভয় হতো। প্রথম যেদিন এসেছিলাম খুব অস্বস্তি ছিল। পরে ওর বাবা মায়ের আন্তরিক ব্যবহারে সেটা কেটে গেছিল। বিজয়রা 2 ভাই 1 বোন। ছোট্ট মেয়েটা আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়েছিল। দরজার আড়াল থেকে বোবা দৃষ্টিতে আমাকে দেখছিল। আমি যেন এক অন্য জগতের মানুষ। এরপরে অনেকবার ওদের বাড়িতে গেছি, কিন্তু আমার প্রতি ওর ভয় আমি কাটাতে পারিনি। আমি যতক্ষণ থাকতাম ছোট্ট ছোট্ট গুলির মতো বিস্ময় ভরা দুটো চোখ মেলে আমাকে দেখত। এই মানুষগুলো সবাই বেশ ফর্সা ফর্সা, তবে আমাদের মতন নয়। একটা হলদেটে ভাব আছে। নাকটা চাপা, চুলগুলো সোজা নেমে এসেছে, কোনো ভাঁজ নেই। প্রথম প্রথম সবাইকেই একই রকম লাগতো। মনে হতো এদের চেহারায় বৈচিত্র্য কম। তবে পরে বুঝেছি অমন নয়। ছোট পাড়া, একসময় সবাই আমাকে চিনে ফেলেছিল। ফলে এখানে ছিল আমার অবাধ বিচরণ। অনেকদিন এমনও হয়েছে এসে দেখি বিজয় নেই। বিজয়ের মা বুঝতে বলেছে, তবে আমি বেরিয়ে পড়েছি। এখানকার এই চড়াই উত্তরাই পথ, ঝোপঝাড়, কিছুটা জঙ্গল আমার বেশ ভালো লাগতো। এখানে নানা ধরনের ফুল ফুটত। একদিন হাঁটতে হাঁটতে বিজয়ের বাড়ি থেকে অনেকটা চলে এসেছি। টিলার উপর থেকে দেখি নিচে একটা খাদ। সেখানে অনেক ফুল ফুটে আছে। কিছুটা নামার পর বুঝতে পারি ঢালটা বেশ খাড়া। ঝোপের ডালগুলো আঁকড়ে ধরে নিচে নেমে আসি। সেখানে অনেক ফুল। এই ফুল তোলার জন্য অত কষ্ট করে কেউ এখানে নামে না। হঠাৎ মনে হলো পিছনের ঝোপটা নড়ছে। আমি ভয় পেয়ে গেলাম। কোনো জন্তু জানোয়ার হতে পারে। এখানে তো চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। একটা ভরসা, এখানে তেমন কোনো বিপজ্জনক জন্তু জানোয়ার থাকে না। আমি একটু উপরে উঠে এলাম। সামনের ঝোপটা একটু নড়ে থেমে গেল। একবার ভাবলাম যা থাকে থাক, চলে যাই। কিছুটা উপরে উঠে একবার ঝোপটার দিকে তাকালাম। দেখি একটা মাথার চৌকিতে ঝোপটার আড়ালে সরে গেল। বুঝলাম জন্তু জানোয়ার নয়। চুপ করে নিচে নেমে ঝোপটা সরিয়ে দিলাম। সেখানে দেখি সুমিতা, বিজয়ের বোন। ওর ভয়ার্ত দুটো চোখ দেখে কেমন যেন একটা মায়া হলো। ওর হাতটা ধরলাম, বললাম, তুই এখানে কি করছিস? চল আমার সাথে, তোকে বাড়ি নিয়ে যাই। সুমিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঝোপের মাঝখান থেকে ফাঁকা জায়গায় টেনে নিয়ে এলাম। আমার হাতের ফুলগুলোর থেকে একটা তুলে ওর দিকে বাড়িয়ে দিলাম। সুমিতা একবার আমার দিকে তাকালো। ওর দু চোখে ভয়। ওর মাথায় হাত রেখে বললাম, ফুলটা নিবি না?
সুমিতা হাত বাড়িয়ে ফুলটা নিল। চোখের কোণায় মৃদু হাসির ঝিলিক খেলে গেল। তারপরই আমার হাত ছাড়িয়ে খাড়া ঢাল বেয়ে দৌড়াতে শুরু করলো। আমি ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়। বুঝলাম ওর অভ্যাস আছে। টিলার উপরে উঠে মিলিয়ে গেল কোথায়। কিছুক্ষণ পর যখন ওদের বাড়িতে গেলাম তখন দেখি বিজয় ফিরে এসেছে। আমি ওকে সব বললাম। সুমিতাকে ডাকা হলো, কিন্তু তার খোঁজ আর পাওয়া গেল না। সেদিনের পর বিজয়দের বাড়িতে আর আমার যাওয়া হয়নি। ক্লাস 10-এর মাঝামাঝি বিজয় পড়াশোনা ছেড়ে দিল। শুনলাম ধর্মনগরের কাছে কোথাও একটা কাজে ঢুকেছে। বিজয় অবশ্য আমার থেকে কয়েক বছরের বড়ই ছিল। মাধ্যমিক পাশ করে আমি 11-এ উঠলাম। নতুন বন্ধু বান্ধবী, সিনেমা দেখা, আড্ডা, এই সবেই ব্যস্ত হয়ে পড়লাম। চিন্ময়ের সাথে সম্পর্কটা কখনোই ছিন্ন হয়নি। ওর সাথে সম্পর্কটা হয়ে উঠেছিল পারিবারিক। ওর মা আমাদের বাড়িতে আসতো, আমার মাও যেত। হঠাৎ একদিন শুনলাম আমার বাবার নির্বাসন পর্ব শেষ হয়েছে। অনেকদিনই ঠিক হয়ে গেছে, তবে আমার পরীক্ষার জন্য ওরা অপেক্ষা করছিল। পরীক্ষার পর যখন আনন্দ করার জন্য প্রস্তুত হচ্ছি তখনই জানলাম এই মন খারাপ করা খবরটা। আমি যখন এখানে আসি তখন আমার বয়স 12, এখন 18 পেরিয়েছি। বুঝতে শেখার পর যে শহরটায় বড় হয়ে উঠলাম, সেই শহর মানুষজন ছেড়ে যে একদিন চলে যেতে হবে এইটা কখনো ভাবিনি। যদিও জানতাম এই যাওয়াটা অনিবার্য। এই শহরটা যতটা আমার, ততটা আমার মা বাবার নয়। তারা খুশি, তাদের প্রবাসী জীবনের ইতি হলো, তারা ঘরে ফিরছে, আর আমি হচ্ছি ঘর ছাড়া। বেশ আয়োজন করে সেই বিদায় অনুষ্ঠান হলো। টিকিট কাটা হয়ে গেছে, জিনিসপত্র বাঁধার কাজ চলছে। এমন সময় একদিন বিজয় এসে উপস্থিত। প্রথমে তো আমি ওকে চিনতেই পারিনি। কতদিন পরে দেখা, অনেক বদলে গেছে চেহারা ছবিতে। সে বলল তার বিয়ে, আমাকে যেতেই হবে। খুব ভালো লাগলো, এতদিন পরেও আমাকে মনে রেখেছে সে। আমি কিন্তু ভুলেই গেছিলাম। আমি তাকে কথা দিলাম আমি যাব। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলাম। সে অনেকটা পথ, ফিরতে রাত হয়ে যাবে। এখানে ভূতের ভয় না থাকলে বেশি রাতে অন্য কোনো ভয় নেই। আমি টিলার ওপর দিয়ে হাঁটছি। আকাশে ফ্যাকাশে হলদে রঙের চাঁদ উকি দিচ্ছে। আকার দেখে মনে হয় আজ বা কাল পূর্ণিমা হবে। ভরসা পেলাম রাতে ফেরার সময় আলোর অভাব হবে না। এখানে পূর্ণিমার রাত ভীষণ উপভোগ্য। টিলার উপর দিয়ে হাঁটছি। অনেকটা যাওয়ার পর নিচে নামতে হবে, কিছুটা সমতল, এরপর আবার একটা টিলা, আর সেটা পার হয়ে গেলেই বিজয়দের পাড়া। মোটর স্ট্যান্ডের দিক দিয়ে গেলে অনেকটা রাস্তায় রিকশায় পার হয়ে যাওয়া যেত, তবে আজ আর ইচ্ছে করছিল না। হয়তো আর কোনোদিন এই রাস্তায় হাঁটাই হবে না। টিলার ওপর থেকেই হ্যাজাকের আলো চোখে পড়ল। এখানে বিদ্যুৎ আসেনি, অনেকগুলো হ্যাজাক একসাথে জ্বলছে। আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সামনের উঠোনে শামিয়ানা টানানো হয়েছে। সেখানে অতিথিদের ভিড়। আমি বিজয়কে খুঁজছি, তবে তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটা কোনায় গিয়ে দাঁড়াই। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা মেয়ে ছুটে এসে দাঁড়ালো। বুকে জড়ানো গাঢ় লাল রঙের রিসা, আর তার উপর ছড়ানো রূপোর গয়না হ্যাজাকের আলোয় ঝলমল করছে। দাদা বলেছিল তুমি আসবে। অবাক হয়ে তাকিয়ে আছি। শীর্ণ চেহারার সেই ছোট্ট মেয়েটা এমন বদলে গেল কি করে? বর্ষায় ভরা নদীর রূপ
কেমন আমি তা দেখিনি, বইয়ে পড়েছি। ছোট্ট ছোট্ট গুলির মতন দুটো চোখ এত বাঞ্জয় হয়ে উঠল কোন মন্ত্রে? চূড়া করে বাঁধা চুল ঘাড়ের দুপাশ থেকে খোলা বাহুতে এসে পড়ছে। সুমিতা চোখ নামাতে আমার ঘোর কাটল। বললাম, তুমি তুমি এত বড় হয়ে গেছো? আরো পরে এলে দেখতে বুড়ি হয়ে গেছি। আমি হেসে বললাম, তুমি কিন্তু আমাকে ভয় পেতে। একটু না। সুমিতা তাকালো। টলটলে দিঘির জলে যেন ঈষৎ লজ্জার ছায়া ঘনালো। সে বলল, চলো তোমাকে দাদার কাছে নিয়ে যাই। সুমিতার সাথে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ভেতরে মেয়েদের ভিড়। একটা চৌকিতে বিজয়ের বউ বসে আছে, তার পাশেই বিজয়। আমাকে দেখে এগিয়ে এলো, স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিল। তারপর হেসে বলল, এখন আমাদের বিয়ের কিছু নিয়মকানুন চলছে, বুঝলি? এই একটা চেয়ার দিচ্ছি, তুই এখানে বস। এই ভিড়ের মধ্যে আমার খুব অস্বস্তি হচ্ছিল। বললাম, না না, তুই কাজ কর, আমি সুমিতার সাথে গল্প করছি। বিজয় সুমিতাকে দেখে বলল, এই দাদাকে দেখে রাখিস। সুমিতা সারাক্ষণই আমার পাশে থাকলো, পাশে দাঁড়িয়ে আমাকে খাওয়ালো। এদিকে রাত বাড়ছে, বিদায় পর্ব শেষ হলো। সুমিতা বলল, চলো তোমাকে একটু এগিয়ে দিই। এই রাতে আর তোমাকে আসতে হবে না, আমি যেতে পারবো। বারে, তুমি আমাকে একদম পছন্দ করো না, তাই না? তা কেন? তবে যেতে চাইছি, না করছো কেন? ওহো, বেশ, তবে চলো। টিলার ঠিক নিচেই বিজয়দের বাড়ি। দুজনে উপরে উঠছি। মাঝ আকাশে চাঁদটা এখন যৌবন যন্ত্রণায় ছটফট করছে। অকৃপণ হাতে ছড়িয়ে দিচ্ছে তার মুঠো মুঠো আলো। মাঝে মাঝে ভেসে আসা উড়ো মেঘের সাথে চলেছে আলো আধারির খেলা। টিলার উপর উঠে এসেছি। বললাম, যাই তবে, পরে আবার দেখা হবে। মিথ্যে কথা কেন বলছো? ওমা, মিথ্যে কেন বলতে যাব? আমি জানি তুমি চলে যাচ্ছ, আর কোনোদিন আসবে না। মনটা খারাপ হয়ে গেল। আমি অনেকক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, এই শহরটায় বড় হয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, তুমি দেখবে আমি আবার ফিরে আসব। সুমিতা তার মাথাটা ঝুঁকিয়ে বলল, আমার মাথায় হাত রাখো। আমি সুমিতার নরম চুলগুলি আঁকড়ে ধরলাম। সে বলল, মাথায় হাত রেখে কথা দিলে কিন্তু সেই কথাটা রাখতে হয়। আমি বললাম, আরে রাখবো পাগলি, এবার তুমি যাও। না, তুমি আগে যাও। টিলা থেকে নেমে যাবার আগে একবার ফিরে তাকালাম। দেখলাম জ্যোৎস্নায় শরীর ভিজিয়ে সুমিতা তখনও দাঁড়িয়ে আছে। সেই চেনা শহরের সবটাই অচেনা হয়ে গেছে। অনেক দোকান বাজার, অনেক গাড়ি, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি। বললাম, যাবার পথে রাজবাড়িটা দেখতে পাবো? ওটা তো এখন রাজভবন, আমরা ওই রাস্তায় যাচ্ছি না। কেন? তোর বাড়ি তো ওই দিকটায়। আমি নতুন বাড়ি করেছি। আচ্ছা, কোথায়? মঠ চৌমনি মনে আছে? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ওই মঠ চৌমনি পেরিয়ে যেতে হবে।
তখন তো ওই দিকটা একদম ফাঁকা ছিল। এখন চিনতে পারবি না, 5 তারা হোটেল হয়েছে। আমি আর কিছু চেনার চেষ্টাও করছি না। মঠ চৌমুহনীতে তখন একটা ভালো চায়ের দোকানও ছিল না, একটা বাজার ছিল। এখানকার বড় বাজার হচ্ছে গোল বাজার। বড় বলতে বেশ বড়। এখানকার বাজার শুরু হতো বেলা 11টার পর। বেশিরভাগই ব্যবসায়ী মানুষ, কলকারখানা তো নেই। চাকরি করা মানুষও তখন কম। অফিস করা মানুষরা যেত মঠ চৌমুহনীর বাজারে। ছোট বাজার শুরু হতো সকালে। সেই মঠ চৌমুহনীতে 5 তারা হোটেল। আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। চিন্ময় বলল, গাড়ি মঠ চৌমুহনীতে ঢুকছে। আমি ঠিক করে রেখেছি আর কোনো কিছুতেই অবাক হব না। বেশ কিছুটা এগিয়ে গাড়ি বাঁ দিকে ঘুরল। এই দিকটা একটু ফাঁকা, বাড়িঘর দেখে মনে হচ্ছে না নতুন বসতি। আর একটু এগিয়ে গাড়িটা থামল। চিন্ময় বলল, আয়, এটা আমার বাড়ি। গাড়ি থেকে নামলাম। ছোট্ট জায়গার উপর বেশ সাজানো গোছানো বাড়ি, সামনে কিছুটা ফাঁকা জায়গা। আমি ভেতরে ঢুকলাম। চিন্ময়ের স্ত্রী বেরিয়ে এলো। ছোটখাটো চেহারার মেয়ে, নাম রুমি। প্রথম দেখাতেই বেশ মিশুকে মনে হলো। এটা যে প্রথম সাক্ষাৎ বুঝতেই দিল না। বারান্দায় সোফা পাতা, তাতে বসলাম। এখান থেকে টিলাটা দেখা যাচ্ছে। আমি বললাম, ওই টিলাটায় ওঠা যায় না? যায়, তবে এখন যায় না। কেন? আর এই অবেলায় যদি টিলায় উঠে দাপাদাপি করিস, আমার বউ কি তোকে সুস্থ ভাববে? আরে সন্ধ্যায় যাব। রুমি চা নিয়ে এলো। বলল, দাদা, চাটা খেয়ে আপনি স্নানটা করে নিন, অনেকটা জার্নি করে এসেছেন। আমি বললাম, জার্নি কোথায়, প্লেনে খুব বেশি হলে 40 মিনিট, আর গাড়িতে 1 ঘন্টা। আচ্ছা, আপনার রিপোর্টিং কটায় ছিল? ওই 6:30 আপনি তো কল্যাণীতে থাকেন, সকালে ঘুম থেকে উঠেছেন কটায়? ঠিক 4টে অ্যালার্ম দেওয়া ছিল। রাতে ঘুম হয়েছিল? হেসে বললাম, তোমার কি বিয়েতে লজিক ছিল? রুমি মিষ্টি করে হাসলো, বলল, দাদা, সংসারের লজিক বই পড়ে শেখা যায় না। বাথরুমে সব দেওয়া আছে, আপনি স্নান করে একটু বিশ্রাম করে নিন, আমি রান্নাঘরে যাচ্ছি। কিছুটা গিয়ে আবার ঘুরে দাঁড়ালো, বলল, আচ্ছা, আপনার বন্ধু বাজারে যাচ্ছে, কি খাবেন বলে দিন। এমা, সে কি, তোমার বাড়ি এলাম, কি খাবো সেটা আমি ঠিক করব? অসুবিধা কোথায়? যে কদিন থাকবেন আপনি বলবেন, আমি রান্না করব। রান্নাটা কিন্তু আমি ভালোই করি। চিন্ময় ব্যাগ হাতে এসে দাঁড়ালো, বলল, গোলবাজার যাচ্ছি, যাবি? রুমি বাধা দিয়ে বলল, না, যাবে না, উনি এখন স্নান করে বিশ্রাম করুন, উনি কি খাবেন জেনে যাও। আচ্ছা, তোদের এখানে কি আগের মতো পাবদা মাছ পাওয়া যায়? আগের মতো না হলেও পাওয়া যায়। আর কিছু? আজ এটাতেই হবে। চিন্ময় চলে গেল। আমি ঘরে ঢুকলাম। এদিকের এই ঘরটা আমার জন্য, ব্যবস্থা খুব ভালো। স্নান করলাম। রুমি এসে লুচি তরকারি দিয়ে গেল। এই তরকারি খেয়ে ঠিক বোঝা গেল না রুমির রান্নাটা কতটা ভালো। বুঝলাম দুপুরে খাবার সময় হবে হয়তো। আমার ধারণা রাঁধুনি কতটা ভালো বোঝা যায় নিরামিষ রান্নায়। এত সুস্বাদু 5 মিশালি তরকারি আমি এর আগে খাইনি। খাবার পর 2 বন্ধু বসলাম গল্প করতে। চিন্ময়ের 2 মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পর রুমি এলো। রুমি বেশ ভালো কথা বলে। দুপুর গড়িয়ে বিকেল হলো। রুমি উঠে চলে গেল চা আনতে।
চা খাবার পর রুমি চিন্ময়কে জোর করে সাথে নিয়ে গেল। বলল, দাদা এবারে আপনি একটু বিশ্রাম করুন। কাল রাতে ঘুম হয়নি, তাই বিছানায় গা এলিয়ে দিতেই চোখ বুজে এলো। চিন্ময় যখন ডেকে তুলল তখন ঘড়িতে দেখি ঠিক 10টা। বললাম, ডাকিসনি কেন? চিন্ময় স্পষ্ট জবাব, ওমা ডাকবো কেন? আরে এখন ডাকলি কেন? আরে ডাকলাম কারণ তুই না উঠলে তো আর আমরা খেতে পারছি না। চোখে মুখে জল দিয়ে খেতে বসলাম। এবেলার রুমি বেগুন দিয়ে আড় মাছ রান্না করেছে। দুপুরে একটু বেশি খাওয়া হয়ে গেছিল, অল্প একটু ভাত খেয়ে উঠে পড়লাম। রুমিও আর জোর করলো না। বাইরে সোফায় এসে বসেছি। এখান থেকে চাঁদটা দেখা যাচ্ছে না, তবে আছে বুঝতে পারছি। আলোয় চারদিক ভরে আছে। একটু পরে চিন্ময় এলো। রুমি এসে বলে গেল, দাদা আমি উপরে যাচ্ছি, আপনারা গল্প করুন। চিন্ময়ের বাড়ির এই জায়গাটা সত্যিই সুন্দর। দূরের টিলাটা আলোয় ভাসছে। একটু আগে ঘুম থেকে উঠেছি, রাতে কখন ঘুমাবো জানি না। বললাম, একটু বাইরে ঘুরে আসা যায় না? এই রাতে ঘুরতে যাবি? আরে ঘুম আসছে না, ভীষণ ইচ্ছা করছে ওই টিলাটার উপরে একটু ঘুরে বেড়াতে। দুজনে বাইরে বেরিয়ে এলাম। টিলার নিচে অনেকটা জায়গা ফাঁকা। এখান থেকে একটা পায়ে চলার রাস্তা উপরে উঠে গেছে। আমরা ওই দিক দিয়ে উপরে উঠছি। আকাশে মস্ত একটা চাঁদ। প্রায় উপরে উঠে এসেছি। মনে হলো দূর থেকে যেন একটা গানের সুর ভেসে আসছে। মহিলার গলা। চিন্ময়কে বললাম, কি যেন গান গাইছে মনে হচ্ছে। চিন্ময় কিছুক্ষণ চুপ করে শুনল, তারপর বলল, আরে আজ পূর্ণিমা। বুঝতে না পেরে বললাম, হ্যাঁ তো তাতে কি হয়েছে? চিন্ময় কোনো উত্তর দিল না। আমরা উপরে উঠে এসেছি। এখানে গানের সুরটা আরো স্পষ্ট। চিন্ময় বলল, এই ওই দিকে দেখ। দেখলাম দূরে একটা মেয়ে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। কিছুটা গিয়ে ঘুরে দাঁড়ালো, এবার আমাদের দিকে এগিয়ে আসছে। চিন্ময় বলল, ওকে সবাই বলে পূর্ণিমা পাগলি। প্রতি পূর্ণিমার রাতে ও এইভাবে গান গাইতে গাইতে টিলার ওপর দিয়ে ঘুরে বেড়ায়। বললাম, তবে তাহলে একটা গল্প আছে নিশ্চয়ই? আছে, শুনেছি ওকে কেউ কথা দিয়েছিল, সে আর আসেনি। মেয়েটা তখন আমাদের অনেক কাছে চলে এসেছে। মুখটা দেখার জন্য একটু এগিয়ে গেলাম। ঠিক তখনই একখণ্ড কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। সেই অন্ধকার পেরিয়ে চাঁদটা যখন বেরিয়ে এলো, তখন মেয়েটা অনেকটা দূরে চলে গেছে।